করব বেসিক্যালি আমরা মলিকুলার অরবিটাল থিওরিতে যাব। হ্যাঁ, আমাদের আর কি প্রথম দিন গত শুক্রবারের লেকচারটার পরে আমাদের বেশ কিছু আলোচনা হয়েছিল, স্যারের সাথে হয়েছিল, প্রফেসর বাগচির সাথে, এবং সেখানে একটা ভাবা হচ্ছিল যে কিছু কিছু পয়েন্ট এসেছিল যেগুলো ফাইনাল পয়েন্টস অফ মোর ডিটেল, যেগুলোর জন্য আমরা একটা থার্ড লেকচার যদি করা যায় তো ভালো হয়। তা সেটা আমরা ঠিক করেছি আমরা করব, কিন্তু আপাতত আজকে যেটা আছে আমরা বেসিক এমো থিওরিটা কমপ্লিট করে আপাতত আমরা এখানেই করবো আর কি, নর্মাল যেরকম শিডিউল কিছুটা টাইম নিয়ে, কারণ আমাদের 1 অক্টোবর থেকে অনেকেরই পরীক্ষা টরীক্ষা শুরু হয়ে যাবে। আপাতত আজকে যে কন্টেন্টটা মলিকুলার অরবিটাল থিওরি এবং কম্প্যারিজন অফ দ্য টু থিওরি সেটা আমরা করব, আর যে ফাইনাল পয়েন্টসগুলো এসেছিল সেটার জন্য আমরা আরেকদিন রাখবো মলিকুলার অরবিটাল পিকচার এবং হচ্ছে ফর হচ্ছে ডায়াটমিক্স, হোমোনিউক্লিয়ার, হেটেরোনিউক্লিয়ার, সেগুলো আমরা পরে একদিন করবো, হোপফুলি পুজোর আগেই আমরা করবো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তাহলে আগের দিন আমরা আলটিমেটলি যে জায়গায় এসেছিলাম, ফ্রম দি ভ্যালেন্স অ্যাজাম্পশন গুলো আমরা বলেছিলাম যে সেটা হচ্ছে লোকালাইজড বন্ড, টু সেন্টার টু ইলেকট্রন বন্ড, যেখানে একটা ইলেকট্রন একটা পার্টিকুলার নিউক্লিয়ার সেন্টারের ওপর অরবিটালি লোকেটেড করে টোরে তারপর একটা লিনিয়ার ভেরিয়েশনাল ট্রিটমেন্ট করে আমরা এইরকম দুখানা সলিউশন পেয়েছিলাম, একটা প্লাস একটা মাইনাস। প্লাসটা হচ্ছে লোয়ার এনার্জি, মাইনাসটা হচ্ছে হায়ার এনার্জি। আচ্ছা, এখানে একটা জিনিস বলার দরকার, আজকে এই ব্যাপারটা আসবে যখন আমরা এমো থিওরিতে ঢুকবো, তবে ঠিক আছে ভ্যালেন্স বন্ডেও এই জিনিসটা ইম্পর্টেন্ট, কনটেক্সটটা একই। সেটা হচ্ছে যে আমরা এখানে যে ওয়েভ ফাংশনটা লিখেছি তো টোটাল ওয়েভ ফাংশন নয়, ইট ইজ ওনলি দ্য স্পেশিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন। তবে এই স্পেশিয়াল পার্ট অফ ওয়েভ ফাংশন দিয়েই আমরা কিন্তু এনার্জি সবকিছু বার করতে পেরেছি। তাহলে টোটাল ওয়েভ ফাংশনটা কি হবে? টোটাল ওয়েভ ফাংশন obviously, since হচ্ছে ইলেকট্রনস আর ফার্মিয়নস, they should be antisymmetric with respect to exchange of electrons. সেই জন্য আমাদের এইটার সাথে একটা অ্যাডিকুয়েট স্পিন ফাংশনকে গুণ করতে হবে, করে পুরো ওয়েভ ফাংশনটাকে অ্যান্টিসিমেট্রাইজ করতে হবে। স্পেস পার্টটা গ্রাউন্ড স্টেটের জন্য, যেটা সাই প্লাস আমরা বলছি, যদি আমরা প্লাসটা দেখি তাহলে ইফ উই ইন্টারচেঞ্জ 1 and 2 আমরা দেখবো যে স্পেস পার্টটা হচ্ছে সিমেট্রিক। তাহলে স্পেস পার্টটা যদি সিমেট্রিক হয় তাহলে তার সাথে আমাদের একটা অ্যান্টিসিমেট্রিক স্পিন ফাংশন গুণ করতে হবে। আর যেটা এক্সাইটেড স্টেট উইচ ইজ রিপ্রেজেন্টেড বাই সাই মাইনাস, সেটা যদি আমরা স্পেস পার্টটা দেখি তাহলে ইফ উই ইন্টারচেঞ্জ 1 and 2 তাহলে আমরা দেখবো যে স্পেস পার্টটা কিন্তু অ্যান্টিসিমেট্রিক। তাহলে সেখানে আমাদের সিমেট্রিক স্পিন আমরা আসবো, কিন্তু একটা জিনিস এখানে বলে নি অ্যাজ অ্যান হচ্ছে কি ইনফরমেশন, এবং যখন আমরা থার্ড লেকচারটা করবো তখন আমরা অনেক ডিটেলে যাব। সেটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক স্পিন ফাংশন পসিবিলিটি একটাই, আর সিমেট্রিক স্পিন ফাংশনের পসিবিলিটি 3টে। এইটা হওয়ার ফলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে এই গ্রাউন্ড স্টেটটা, যেটার স্পেশিয়াল পার্টটা হচ্ছে সিমেট্রিক, তার সাথে আমরা একটাই স্পিন ফাংশনকে গুণ করতে পারি, আর যেটা এক্সাইটেড স্টেটের স্পেস পার্ট তার সাথে আমরা 3টে স্পিন ফাংশনকে গুণ করতে পারি। হয়ে যাচ্ছে সিংলেট, আর এক্সাইটেড স্টেটটা হয়ে যাচ্ছে ট্রিপলেট, বিকজ দেয়ার আর 3 পসিবল স্পিন ফাংশনস which can be multiplied to the space part. তাহলে আমরা স্পিন পার্টটাকে যদি গুণ করি তাহলে কিন্তু আমরা স্পিন মাল্টিপ্লিসিটি অফ দ্য স্টেটসও বলতে পারি। তাহলে আপাতত এইটা একটা ইনফরমেশন হিসেবে আমাদের থাক যে হাইড্রোজেন মলিকিউলে গ্রাউন্ড স্টেটটা হচ্ছে সিংলেট, এবং এক্সাইটেড স্টেটটা আমরা যে ভ্যালেন্স বন্ড পিকচার থেকে পেলাম দ্যাট উইল বি এ ট্রিপলেট। ওকে, তারপরে আমরা এই জিনিসগুলো আগে দেখেছিলাম ই প্লাস ই মাইনাসের, এটা নিয়ে আমি আর জাস্ট কোনো কথা বলছি না, আমি জাস্ট স্লাইডগুলো একটুখানি রাখছি জাস্ট ফর রিক্যাপিচুলেশন। এবং পজিটিভ নেগেটিভ আমরা কিছু লিস্ট করেছিলাম। কোনো থিওরি অল পাওয়ারফুল নয়, সব থিওরিরই কিছু পজিটিভ থাকে, কিছু লিমিটেশনস থাকে। তাহলে আমরা এবারে এখানে we are now in a position to move on to the next theory, এবং most popular with chemists for understanding
chemical systems from a theoretical point of view. সেটা হচ্ছে এই কথাটা আমি যে একটু আগে যে বললাম যে ওভারঅল ওয়েভ ফাংশন, বিকজ দিস আর ফার্মিয়ন্স, দে হ্যাভ টু বি অ্যান্টিসিমেট্রিক উইথ রেসপেক্ট টু দ্য এক্সচেঞ্জ অফ ইলেকট্রনস। সেগুলোকে আমরা স্পিন ফাংশন দিয়ে স্পেস পার্টটাকে গুণ করে আমরা করতে পারি, সেই জায়গাটাতে আমরা আসবো। আচ্ছা, তাহলে এবারে আমরা যেটা করছি সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি, অল্টারনেটিভ রুট টু বন্ডিং। যেমন আমাদের ছিলেন হাইটলার এন্ড লন্ডন, মলিকুলার অরবিটাল থিওরির মেন দুটো নাম হুন্ড অ্যান্ড মুনিকেন, এবং আরো অনেকে ছিলেন যারা এই থিওরিটা ডেভেলপ করেছিলেন। আচ্ছা, ইন আ নাটশেল এই থিওরিটা কেমন, দু একটা কথা বলে আমরা একটা কংক্রিট এক্সাম্পলে চলে যাব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমাদের কিন্তু অলরেডি অ্যাটমিক অরবিটাল সম্বন্ধে একটা কিন্তু কনসেপ্ট তৈরি হয়ে গেছে, বিকজ ওয়ান ইলেকট্রন সিস্টেম, হাইড্রোজেন বা হাইড্রোজেনিক অ্যাটম যখন আমরা সলভ করি, আমরা সমস্ত অ্যাটমিক অরবিটালস গুলো পাই, দে আর সিঙ্গল ইলেকট্রন ওয়েভ ফাংশনস। এবং আমরা কিন্তু একটা অ্যাটমের ওয়েভ ফাংশনকে লিখতে পারি, আমরা ইউজ করি অ্যাজ আ প্রোডাক্ট অফ দ্য সিঙ্গল ইলেকট্রন অ্যাটমিক অরবিটালস। দিস ইজ সামথিং দ্যাট ইজ ওয়েল নোন টু আস। অর্থাৎ এই অ্যাটমিক অরবিটাল গুলো আমাদের জানা থাকলে সিঙ্গল ইলেকট্রন অ্যাটমিক অরবিটালস, হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেনিক সিস্টেমের সলিউশন পেয়ে যাব। সিমিলারলি, টেকিং দ্য সেম কিউ, টেকিং দ্য সেম অ্যানালজি, আমরা কিন্তু একইভাবে we can think of single electron molecular orbitals. Orthat, it will be an orbital which is centered on a molecule and which will be able to hold a single electron. যদি মাল্টি ইলেকট্রনিক সিস্টেমে যায় তখন আমরা মলিকিউলার সিস্টেমটার যে ওয়েভ ফাংশন সেটাকে আমরা একইভাবে যেমন আমরা অ্যাটমিক সিস্টেমের জন্য লিখি, মলিকুলার সিস্টেমের জন্য আমরা প্রোডাক্ট অফ দ্য সিঙ্গল ইলেকট্রন মলিকুলার অরবিটাল। খুব পরিষ্কার, সিঙ্গল ইলেকট্রন এও এখানে হবে সিঙ্গল ইলেকট্রন এমও, এখানেও সিঙ্গল ইলেকট্রন এও প্রোডাক্ট করে সাই অ্যাটমিক, এখানেও সিঙ্গল ইলেকট্রন এমও প্রোডাক্ট করে সাই মলিকুলার। তো প্রশ্ন হচ্ছে এই সিঙ্গল ইলেকট্রন এমও গুলো আমরা বার করবো কি করে। আরো হচ্ছে সিমিলারিটি বিটুইন দ্য টু, সেটা হচ্ছে যখন আমরা অ্যাটমিক অরবিটালস ইউজ করছি এবং মলিকুলার অরবিটালস ইউজ করছি, সেটা হচ্ছে প্লেসিং ইলেকট্রনস ফলোজ সিমিলার প্রিন্সিপলস অফ Kuhn's and Pauli exclusion principles. In both ART and MOT, স্বাভাবিকভাবে probability density, more importantly, the wave functions will be orthogonal. অর্থাৎ যখন আমরা একটা হ্যামিল্টনিয়ান সলভ করছি which is giving us atomic orbitals, আমরা যে সলিউশন গুলো পাচ্ছি সেই সলিউশন গুলো কিন্তু একটা কমপ্লিট অর্থোনর্মাল সেট দেয়, অর্থাৎ নর্মালাইজড উইথ ইটসেলফ এন্ড অর্থোগোনাল টু দি আদার্স। একইভাবে এই মলিকুলার অরবিটাল গুলো কিন্তু অর্থোগোনাল হবে টু আদার্স। আচ্ছা, এইবারে বিফোর স্টার্টিং উইথ আ কংক্রিট এক্সাম্পল আমরা কয়েকটা কথা লিস্ট করেছি ভ্যালেন্স বন্ড সম্বন্ধে। তো যেটা খুব ইম্পর্টেন্ট এমোতে, সেটা ক্লিয়ার হবে যখন আমি এক্সপ্রেশন গুলো দেখাবো। এই যে আমরা বারবার লোকালাইজ ডেসক্রিপশন কথাটা বলছিলাম ভ্যালেন্স বন্ডে, মলিকুলার অরবিটাল থিওরি কিন্তু ডেসক্রিপশনটা কমপ্লিটলি ডিলোকালাইজড হয়ে যাবে। ভ্যালেন্স বন্ডে ইলেকট্রনস বিলঙ্গিং টু পার্টিকুলার বন্ডস spreading throughout the entire molecule in a combined field provided by the nuclei. এই দুটো হচ্ছে মেজর ডিফারেন্স। আচ্ছা, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি বুঝবো কিভাবে? এইটা ডিলোকালাইজড ডেসক্রিপশন এবং স্প্রেডিং থ্রুআউট দ্য এন্টায়ার মলিকিউল ইন আ কম্বাইন্ড ফিল্ড প্রোভাইডেড বাই দ্য নিউক্লিয়াই। আচ্ছা, তাহলে এবারে আমরা চলে যাই। সব প্রবলেমগুলোর সলভ করার টেকনিক হচ্ছে সিমিলার। We have to first start with a trial wave function, then employ linear variation principle to improve it and ultimately get the solution. The trial wave ফাংশনটা কনস্ট্রাক্ট করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ভ্যালেন্স বন্ডের ট্রায়াল ওয়েভ ফাংশন কি হবে সেটা শুক্রবারই ডিসকাশন হয়ে গেছে। এইবারে আমরা মলিকুলার অরবিটালের ওয়েভ ফাংশনটা কি হবে সেটা একটুখানি দেখা যাক। আচ্ছা, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা তো হাইড্রোজেন মলিকিউলে অ্যাপ্লাই করার চেষ্টা করব, কিন্তু আমরা যেটা দেখলাম এমো থিওরিতে মাল্টি ইলেকট্রনিক সিস্টেমের যে ওয়েভ ফাংশন, সেই ওয়েভ ফাংশনটা হচ্ছে প্রোডাক্ট অফ ওয়ান ইলেকট্রনিক মলিকুলার অরবিটাল। তাহলে আমরা যখন ওটা তুলতে গিয়ে হয়ে গেল। আচ্ছা, হাইড্রোজেন ইলেকট্রনিক সিস্টেম, তাহলে আমরা আরো সিম্পল ওয়ান ইলেকট্রনিক সিস্টেমটাতে চলে যাই। সেটা কেমন হবে? সেটা হচ্ছে দুটো নিউক্লিয়ার সেন্টার তো রইল,
তাতে জাস্ট একটা ইলেকট্রনের কথা আমরা ভাবি। সো হোয়াট উইল হ্যাভ ইজ আ হাইড্রোজেন মলিকিউল আয়ন, মানে একটা ইলেকট্রন আছে, দুটো নিউক্লাই আছে, ঠিক আছে। তাহলে সাই এমওটি মলিকুলার অরবিটাল থিওরিতে একটা সিঙ্গেল ইলেকট্রনিক ওয়েভ ফাংশন আমরা কিভাবে লিখব? এই আইটা হচ্ছে, ধরে নিন এটা হচ্ছে আমাদের এখন তো ওই যেটা হচ্ছে যেটা আইথ ইলেকট্রন ভাবতে পারেন, বা এটা হচ্ছে এই একটা ইলেকট্রন হলে এটা ওয়ানই হবে, তার জন্য আমরা কিভাবে লিখব? আমরা যেটা লিখছি, লেখাটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে C1 psi1, আইটাকে ওয়ানই ভাবুন, একটা ইলেকট্রন, প্লাস C2 psi2, এখানে ওয়ান। আর এই psi1 psi2টা কি? psi1 psi2টা হচ্ছে A, যেটা হচ্ছে নিউক্লিয়ার সেন্টার, আর B, এটা হচ্ছে অন্য নিউক্লিয়ার সেন্টারটা। অর্থাৎ এই হাইড্রোজেন মলিকিউল আয়ন বা H2 প্লাসে A তার ভেতরে একটা ইলেকট্রন আছে, প্লাস B তার ভেতরে আর একটা ইলেকট্রন আছে উইথ দ্য কম্বাইনিং কোএফিসিয়েন্টস। তাহলে তফাৎটা দেখুন উইথ ভ্যালেন্স বন্ড থিওরি। এই যে একটা ইলেকট্রন আছে সেটা কিন্তু একটা অরবিটাল which is centered on A তার উপরেও আছে, আর একটা অরবিটাল যেটা সেন্টার্ড অন B তার উপরেও আছে। অর্থাৎ ইলেকট্রনটা কিন্তু ডিলোকালাইজড হয়ে যাচ্ছে ওভার দ্য নিউক্লিয়ার সেন্টার্স। এখানে দুটোই নিউক্লিয়ার সেন্টার, দুটোর ওপরে ছড়িয়ে যাচ্ছে। যদি আমরা আরো কমপ্লিকেটেড সিস্টেমের নিউক্লিয়ার সেন্টার থাকতো, যদি n সংখ্যক থাকতো, তাহলে এই সামেশনটা যেত ওভার n টার্মস, অর্থাৎ দ্য ইলেকট্রন উড হ্যাভ বিন স্মিয়ার্ড ওভার অল দ্য নিউক্লিয়ার সেন্টার্স। এবং এই লেখাটা যদি আমরা দেখি, আমরা অ্যাকচুয়ালি কি করলাম? আমরা দুটো অ্যাটমিক অরবিটাল, বিকজ AI আর BI, আই কে ওয়ানই বলছি, এখানে একটা ইলেকট্রন, এগুলো তো অ্যাটমিক অরবিটালস। তাহলে হোয়াট উই হ্যাভ ডান ইজ নাথিং বাট উই হ্যাভ linearly combined two atomic orbitals with the combining coefficients. সেই জন্য এই পদ্ধতিটা, এই ওয়েভ ফাংশনটা লেখার সাই এমওটি, এটাকে বলা হয় লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস, বা the way to write down the one electronic molecular orbital wave functions. ঠিক আছে, this is the single electron analog of VB. এবারে আমাদের কি করতে হবে? এবারে কাজটা খুব সিম্পল। With this wave function we have to do a linear variation principle, find optimum values of C1 and C2, set up the secular equation, এক জিনিস, solve the secular equation to get the energies, and substituting energies to get the corresponding wave functions. Okay, এটা আমরা দেখবো একটুখানি কিরম আসে রেজাল্ট। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নি, সেটা আমরা যখন আমরা থার্ড লেকচারটা হবে সেখানে আমরা অনেক ডিটেলে যাবো, আজকে একটু ছুঁয়ে যাব। সেটা হচ্ছে যে এই যে রেজাল্টস গুলো, আমরা যেমন ভিবি থিওরির কথা আগের দিন বলেছি, আজকে আমরা এমও থিওরির কথা বলবো। যেগুলো আমরা শুরু করছি সেগুলো হচ্ছে দ্য স্টার্টিং ফর্ম অফ দ্য ওয়েভ ফাংশন ইন ইটস নেটিভ ফর্ম বলতে পারি আমরা। একদম বেসিক অ্যাজাম্পশন থেকে যেটা বেরোচ্ছে সেটাই স্টার্টিং ফর্ম নিয়ে আমরা প্রসিড করছি। আমরা ভেরিয়েশনাল প্যারামিটারস বাড়াতে পারি ইন দ্য সিস্টেম টু গেট অ্যান ইমপ্রুভমেন্ট, বা একটু অন্যভাবে ভাবতে পারি। সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরিতে আমরা এর পরে নেক্সট স্টেপ যেখানে আমরা যেতে পারি যাতে রিমার্কেবল ইমপ্রুভমেন্ট হয়, সেটা হচ্ছে মেথড which is called CI or configuration interaction. আমরা একটু বলবো what exactly do I mean by configurations interacting. What exactly do we mean by configurations? How many different types of configurations we can get for H2 and how they are interacting. আর আমাদের ভ্যালেন্স বন্ড থিওরিতেও ভ্যালেন্স বন্ড থিওরি ইন ইটস নেটিভ ফর্ম, এখানে সমস্ত টার্ম কিন্তু কোভ্যালেন্ট, সেখানে আমরা কিছু আয়নিক টার্মস অ্যাড করে ভ্যালেন্স বন্ডটা ইমপ্রুভ করতে পারি। এই আয়নিক টার্মগুলো কেমন হবে সেটার একটা আইডিয়া আজকে আমরা মলিকুলার অরবিটাল থিওরি করলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা একদম H2 প্লাসের হ্যামিল্টনিয়ানে চলে যাই, হাইড্রোজেন মলিকুল আয়ন। আচ্ছা, প্রথমেই একটা জিনিস হচ্ছে বলার দরকার, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই স্লাইডটা যেরকম প্রিয়তোষদা লিখেছে, একদম ভেরি ইম্পর্টেন্ট, একদম লাল করে, সেটা হচ্ছে যে এই সিস্টেমটার কিন্তু এক্সাক্ট সলিউশন পসিবল, এটাকে কিন্তু এক্স্যাক্টলি সলভ করা যায়, অর্থাৎ টু নিউক্লিয়ার সেন্টার অ্যান্ড আ সিঙ্গল ইলেকট্রন, বাই ইউজিং সামথিং কল্ড ইলিপসয়েডাল কোঅর্ডিনেট সিস্টেম। যেমন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম আছে, there is another coordinate system which is called ellipsoidal coordinate system, সেটা দিয়ে কিন্তু সলভ করা যায়। কিন্তু সমস্যা হচ্ছে
exact solutions are too complicated and difficult to extend to other polyatomics. এটা খুব ইম্পর্টেন্ট, difficult to extend to other polyatomics, অর্থাৎ এই যে টেকনিকটা টু সলভ H2 প্লাস, দিস ইজ সো স্পেসিফিক দ্যাট ইটস আদার সিস্টেমস। এখন এরম যদি কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম হয় বা থিওরি হয়, দ্যাট বিকামস এক্সট্রিমলি রেস্ট্রিক্টেড, এবং যেটা লার্জ নাম্বার অফ সিস্টেমসে ইউজ করা যায় না, সেটাকে আমার মনে হয় ব্যক্তিগতভাবে, ঠিক আছে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সে আমরা শিখতেই পারি, কিন্তু ফর ডেলি ইউজ সেটা তো করা যাচ্ছে না, সেই জন্য ওটা নিয়ে অত না ভাবাই ভালো। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে রাদার দ্যান গোয়িং ফর এক্সাক্ট সলিউশন, আমরা সেই অ্যাপ্রক্সিমেট সলিউশন ইউজিং দ্য ভেরিয়েশন থিওরেম সেটাই করার চেষ্টা করবো। আচ্ছা, আমরা চট করে তুমি একটু বলার দরকার, এখানে দুটো নিউক্লিয়ার সেন্টার আছে, একটা ইলেকট্রন আছে। ছবিটা নেই কারণ আগের দিনে একটা ছবি হাইড্রোজেন মলিকুলের ছিল, সেখান থেকে একটা ইলেকট্রন বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। আমরা এই হ্যামিল্টনিয়ানটা লিখেছি কিন্তু একদম বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করে, অর্থাৎ নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি দুটো টার্ম আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে দিস ইজ দ্য কাইনেটিক এনার্জি অপারেটর ফর দ্য ইলেকট্রন, দিস টু আর দি কুলম্বিক অপারেটরস। একটা হচ্ছে ইন্টারাকশন অফ দ্য ইলেকট্রন উইথ নিউক্লিয়াস এ, দূরত্বটা হচ্ছে আর এ, আর একটা হচ্ছে ইন্টারাকশন অফ দ্য ইলেকট্রন উইথ নিউক্লিয়াস বি, দ্য ডিস্টেন্স বিং আর বি, অ্যান্ড খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্যাপিটাল আর, হুইচ ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু নিউক্লিয়ার সেন্টার্স। ঠিক আছে, তাহলে আমরা এই ট্রায়াল সাইটা যেটা বলেছি সেটা আমরা লিখে নিলাম C1, দুটোই হচ্ছে এস টাইপ অরবিটালস, আমরা এ আর বি বলছি। থেকে আমরা যদি সেকুলার ডিটারমিনেন্টটা বার করি, অনির্বাণ ডিটেলে ডিসকাস করেছে, আগের দিনও আমরা দেখেছি, উইল গেট এ ভেরি সিম্পল 2/2 সেকুলার ডিটারমিনেন্ট, HAA মাইনাস E, HAB মাইনাস ES, HAB মাইনাস, আচ্ছা এখানে AB লেখা আছে কারণ BA আর AB সেম, এটা হচ্ছে সিমেট্রিক, এবং HBB মাইনাস E, এখানে আলটিমেটলি দেখা যাবে যে বিকজ অফ দ্য সিমেট্রি অফ দ্য প্রবলেম, the magnitude of the definite integral HBB will also turn out to be the same as HAA. যাই হোক, এটা HBB আছে, HAA থাক। আচ্ছা, তাহলে আমরা এটাকে আমরা করলে আমরা কিন্তু কোয়াড্রাটিক ইকুয়েশন, তাহলে আমরা দুটো এনার্জি ভ্যালু পাবো, একটা হচ্ছে E প্লাস, একটা হচ্ছে E মাইনাস, ইন টার্মস অফ HAA, HAB অ্যান্ড দ্য ওভারল্যাপ S। S কি সেটা আগের দিন আমাদের ডিফাইন করা হয়ে গেছে। আচ্ছা, যেটা দেখা যাবে সেটা হচ্ছে E প্লাস যেটা, সেটা ইনফ্যাক্ট লোয়ার এনার্জি, আর E মাইনাসটা কিন্তু হায়ার এনার্জি। দিস ইজ বিকজ এই HAB, HAA এগুলো কিন্তু ইনহেরেন্টলি নেগেটিভ, এদের ভেতরে এগুলো ক্যালকুলেট করলে দিস আর ডেফিনেট ইন্টিগ্রালস, দে আর ইনহেরেন্টলি নেগেটিভ, সেই জন্য E প্লাসটা হচ্ছে লোয়ার এনার্জি, E মাইনাসটা হচ্ছে হায়ার এনার্জি। এবং আমরা আগের দিন যেরকম JK এরকম ইন্টিগ্রালের নোটেশন ইউজ করেছিলাম, এটা নিয়ে অত না ভাবলেও চলবে, আমরা সেইভাবেও করতে পারি। করলে যেটা সুবিধে হচ্ছে, আমরা এই E প্লাস মাইনাসটাকে লিখতে পারি অ্যাজ মাইনাস হাফ প্লাস, দিস ইজ আ টার্ম which contains these in, দুটো একই, these integrals, কিন্তু এটা সুবিধে হচ্ছে আমরা এই মাইনাস হাফ টার্মটাকে আলাদা করে ফেলেছি, তার সঙ্গে একটা কিছু এসেছে। এই মাইনাস হাফ টার্মটাকে আলাদা করাটা ইম্পর্টেন্ট কেন? কারণটা হচ্ছে মাইনাস হাফটা হচ্ছে the ground state energy of an hydrogen atom and a bare proton, অর্থাৎ আমরা H2 প্লাস সিস্টেমটাই কিন্তু ভাবতে পারি একটা হাইড্রোজেন অ্যাটম, তাহলে এর এনার্জিটা কিন্তু হবে মাইনাস হাফ দ্য এনার্জি অফ দ্য, আমরা কিন্তু ইলেকট্রনিক এনার্জির কথা বলছি, দ্য এনার্জি অফ দ্য ইলেকট্রন ইন দ্য হাইড্রোজেন অ্যাটম। তাহলে দিস উইল বি দ্য এনার্জি ওয়েন H and H প্লাস, যদি আমরা এইভাবে ভাবি, দে হ্যাভ নট ইন্টারঅ্যাক্টেড, আর এইটাকে আমরা কিন্তু এনার্জির জিরো স্কেল সেট করতে পারি, তার সাথে এই এনার্জি টার্মটা কিন্তু অ্যাড হলো বিকজ অফ ইন্টারঅ্যাকশন অ্যান্ড বিকজ অফ বন্ডিং। আচ্ছা, এবার একটুখানি ছবি দেখা যাক, হ্যাঁ ছবি দেখা যাক এনার্জি। তাহলে আমরা যদি এনার্জিগুলো যদি প্লট করি H2 প্লাসের, তাহলে এখানে আমরা দুটো এনার্জি পাচ্ছি, একটা গ্রাউন্ড স্টেট, একটা এক্সাইটেড স্টেট। আচ্ছা, আবার সেই একই জিনিস ভ্যালেন্স বন্ডে যেটা হয়েছিল, আবার বলছি, সেটা হচ্ছে যে এই এনার্জিগুলো কিন্তু একটা ভ্যালু নয়, বিকজ what we have to do is that we have to repeatedly solve the Hamiltonian for different values of R, the internuclear separation. মানে সমস্ত আর এর সঙ্গে যদি আমরা ইলেকট্রনিক এনার্জিটাকে প্লট করি, আমরা পোটেনশিয়াল এনার্জি কার্ভটা পাবো। তাহলে এই পোটেনশিয়াল এনার্জি কার্ভগুলো কেমন দেখতে হয়? যেটা হয় সেটা হচ্ছে যে যেটা লোয়ার এনার্জি,
যেটা লোয়ার এনার্জি। This gives a stable minimum. অর্থাৎ একটা certain value of R, it gives a minimum in energy and then it turns and rises up. তাহলে তাহলে একদম স্টেবল মিনিমাম দেওয়ার সুবিধাটা হচ্ছে যে আমরা এখানে কিন্তু একটা প্রপার বন্ড পেয়ে গেলাম, অর্থাৎ দের ইজ আ ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স যেখানে কিন্তু এনার্জিটা মিনিমাম, এর থেকে কমালেও বাড়ছে বাড়ালেও বাড়ছে। বাট উইথ দি এক্সাইটেড স্টেট, এই ই মাইনাস যদি আমরা আর এর সাথে প্লট করি, প্লট করলে কিন্তু যেটা দেখা যায়, দিস আর সাম ইনফরমেশন দ্যাট আই এম গিভিং ইউ, দেখা যায় যে এই স্টেটটা কিন্তু কোনো স্টেবল জিওমেট্রি দেবে না। দিস ইজ আ কমপ্লিটলি রিপালসিভ স্টেট। Excited state of hydrogen molecule ion is a totally decaying state, repulsive state without a stable minimum. যেহেতু স্টেবল মিনিমাম নেই, সেই জন্য H2 প্লাস যদি এক্সাইটেড স্টেটে নিয়ে যাওয়া হয়, it will dissociate or it will not have a stable geometry. ওকে, আমরা পাশে আরেকটা ছবি আছে, সেই ছবিটা আর কিছুই নয়, সেটা হচ্ছে সবই হচ্ছে ওই মলিকুলার অরবিটাল ক্যালকুলেশন ইউজিং LCAO, কিন্তু এখানে আমরা আরো কিছু একটাতে যেটা হচ্ছে যে আমরা ভেরিয়েশনাল প্যারামিটারটা একটুখানি বাড়িয়েছি, সেটা হচ্ছে অরবিটাল এক্সপোনেন্ট। অর্থাৎ হোয়াট আই মিন বাই অরবিটাল এক্সপোনেন্ট ইজ দ্যাট, এখন আমরা তো কম্বাইন করেছি এস টাইপ অরবিটালস, একটু ভেবে দেখুন, এস টাইপ অরবিটাল, ওয়ান এস টাইপ অরবিটাল, দিস ইজ নাথিং বাট আ সিম্পলি ডিকেইং এক্সপোনেনশিয়াল, এরকম। এবার আমরা যদি ওর সাথে যদি কোনো আর এর সাথে যদি কোনো এক্সপোনেন্ট অ্যাড করি, এবং সেটাকেও যদি একটা ভেরিয়েশনাল প্যারামিটার হিসেবে রাখি, অপটিমাইজ করি, তাহলে আমরা কিন্তু আরেকটু বেটার রেজাল্ট পেতে পারি কম্পেয়ার টু এক্সপেরিমেন্ট, আর স্লাইটলি লোয়ার এনার্জি অ্যাট দ্য মিনিমাম অ্যান্ড আ স্লাইটলি বেটার ভ্যালু অফ আর ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এরকম করে যে কোনো জিনিসকে ইমপ্রুভ করা যায়। আচ্ছা, তাহলে হোয়াট ইজ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে we now have, what is important is that we now have the one electronic molecular orbitals, that is important. অর্থাৎ আমরা তো এখানে এনার্জিটা বার করেছি, এই ছিল আমাদের মলিকুলার অরবিটাল। তাহলে যেহেতু এনার্জি বেরিয়ে গেছে, এখন C1 আর C2 বার করাটাও খুব ইজি। ঠিক আগের দিন ভ্যালেন্স বন্ডের মতো যদি আমরা করি, ই প্লাসের জন্য ইনফ্যাক্ট অঙ্ক করার দরকার নেই, বা ইন্সপেকশন স্যার যেটা বলছিলেন, আমরা ইন্সপেকশন করেও কিন্তু বলতে পারি, ই প্লাস এবং ই মাইনাসের জন্য যদি আমরা করি সেকুলার ইকুয়েশন, C1 equal to C2 for E plus অর্থাৎ গ্রাউন্ড স্টেট, আর C1 বেরোবে ইকুয়াল টু মাইনাস C2 ফর দ্য এক্সাইটেড স্টেট। তাহলে করলে আমরা খুব সিম্পলি নর্মালাইজেশন কনস্ট্যান্টটা বার করে ফেলতে পারি। বার করে ফেললে these will be the forms of the one electronic MOs, অর্থাৎ মলিকুলার অরবিটালের এক্সপ্রেশনটা এরকম হবে। এটা হচ্ছে একটা হচ্ছে ψ1 প্লাস ψ2 উইথ দিস নর্মালাইজেশন ফ্যাক্টর, একটা হচ্ছে ψ1 মাইনাস ψ2 উইথ দিস নর্মালাইজেশন ফ্যাক্টর। ওকে, তাহলে এবারে আমরা একটুখানি দেখা যাক, আমরা তো এনার্জি পেলাম, তাহলে আমরা তো দেখছি যে কম্পেয়ার টু দ্য নন বন্ডিং সিচুয়েশন, যেখানে একটা আইসোলেটেড হাইড্রোজেন অ্যাটম আর একটা প্রোটন আছে H and H প্লাস, তার তুলনায় যখন আমরা তাদেরকে কাছে আনছি গ্রাউন্ড স্টেটে, তখন কিন্তু এনার্জির একটা লোয়ারিং হচ্ছে। এই যে এনার্জি লোয়ারিং হচ্ছে, তার মানে অবশ্যই একটা বন্ড তৈরি হয়েছে। যদি বন্ড তৈরি হয়ে থাকে, তাহলে আমরা কি মলিকুলার অরবিটালটার চেহারা দেখি, দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল ফর্ম অফ দ্য মলিকুলার অরবিটাল, আমরা কি তার পিক্টোরিয়াল ফর্মে চলে যেতে পারি? চলে যেতে পেরে আমরা কি ফিজিক্যালি বুঝতে পারি যে কেন এই এনার্জি লোয়ারিংটা হলো, বা যখন আমার এনার্জি লোয়ারিং হচ্ছে তখন মলিকুলার অরবিটালটা কেমন হবে, আর যেখানে এক্সাইটেড স্টেটে একটা কমপ্লিটলি রিপালসিভ নেচার নিল এনার্জি কার্ভটা, তখন তার যে করসপন্ডিং মলিকুলার অরবিটালটা সেটা কেমন দেখতে হবে। এবার একটু দেখা যাক। আচ্ছা, এই ছবিটা একটু দেখা যাক, এটা এ, এটা বি। তাহলে দিস ইজ বেসিক্যালি দ্য লোয়ার এনার্জি এমও, ওয়ান ইলেকট্রন এমও, 1s a প্লাস 1sb, আমরা দুটোকে যোগ করছি। তাহলে একটা জিনিস ভেবে দেখুন, ইফ ইউ রিকল আওয়ার অ্যাটমিক অরবিটালস, 1s অরবিটালস কিন্তু পজিটিভ এভরিওয়্যার, এর কিন্তু কোনো লোড নেই। তাহলে আমরা যখন দুটোকে যোগ করছি,
তাহলে অবভিয়াসলি দুটোকে যোগ করলে আমরা যে মলিকুলার অরবিটাল ফাংশনটা পাচ্ছি এন্ড নোডলেস। আর একটা হচ্ছে আমরা যেহেতু যোগ করছি সেই জন্যে এই মাঝামাঝি জায়গাটা which is midway between the two নিউক্লাই, যদি আমরা একদম ইকুইলিব্রিয়াম জিওমেট্রির কথা ভাবি যে একদম মিডওয়ে যেখানে এটা ধরুন আর ই কিউ, আমরা একদম মধ্যিখানে যদি আমরা যোগ করি তাহলে যে ফাংশনটা পাবো তার কিন্তু একটা সাইজেবল ভ্যালু বা তার একটা সাইজেবল অ্যামপ্লিটিউড থাকবে সেন্টার্স। যদি আমরা করি তাহলে যেটা দেখা যাচ্ছে যে এইখানে আমরা কন্ট্রোলস গুলো এঁকেছি, এই মাঝামাঝি জায়গায় কিন্তু একটা কিন্তু সিগনিফিকেন্ট ভ্যালু। এবার এক্সাইটেড স্টেটটা দেখা যাক। এক্সাইটেড স্টেটে আমরা কি করছি, ইট ইজ 1 is a minus 1 is b, এই যে psi1 minus psi2 যদি করি তাহলে এক্স্যাক্টলি মিডওয়ে নিউক্লিয়ার সেন্টারে দুটো ঠিক মধ্যখানে, তাহলে আমাদের কমপ্লিটলি দুটো ক্যান্সেলেশন হয়ে আমরা কিন্তু এই ওয়েভ ফাংশন psi এর কোনো অ্যামপ্লিটিউড পাবো না, অর্থাৎ there is a node here for the excited state. এবারে আমরা যদি জাস্ট ওয়েভ ফাংশনটার প্লট করি, সাইটার প্লট করি, দিস ইজ এ কন্ট্রোল প্লট উইথ আর, তাহলে দেখা যাবে যে ফর দিস সিচুয়েশন এটা হচ্ছে দিস ইজ দ্য নিউক্লিয়ার সেন্টার। এই মাঝামাঝি জায়গায় কিন্তু সিগনিফিকেন্ট ইলেকট্রন ডেন্সিটি আছে, এই জায়গায় সিগনিফিকেন্ট ইলেকট্রন ডেন্সিটি আছে, আর এটা হচ্ছে তার ঠিক স্কোয়ারের প্লট, কারণ স্কোয়ারটা তো আমাদের প্রবাবিলিটি দেয়। আর যদি আমরা এইটার করসপন্ডিং ছবিটার কথা ভাবি তাহলে যেটা দেখা যাবে ঠিক exactly midway. This wave function has a node a of the positive, then the amplitude becomes 0 and then it becomes negative. তাহলে আমরা যদি স্কোয়ার করি I get this plot. psi স্কোয়ারে এই জায়গাটা 0 হয়ে যাওয়া মানেই হচ্ছে ওকে। আচ্ছা, আমরা এবার আরেকটু দেখি এই মলিকুলার অরবিটাল গুলো, এই কন্ট্রোল প্লট গুলো, আর আমরা কিছু ভাবে এদেরকে ডিফাইন করতে পারি কিনা। আমরা কিন্তু হাইড্রোজেন মলিকিউল আয়নের সলিউশনেই আছি। ওকে, তাহলে একটা জিনিস দেখা যাক, দিস ইজ দ্য ক্লাস কম্বিনেশন গ্রাউন্ড স্টেট। ঠিক আছে, যদি আমরা দি অপারেশন অফ ইনভার্সনের কথাটা ভাবি, আমরা কোনো একটা পয়েন্টে আছি যেখানে তার একটা কোঅর্ডিনেট আছে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট আছে, সেখান থেকে আমরা জায়গায় চলে যেতে পারি। 3 ডাইমেনশন স্পেস হলে যেমন xyz থেকে -x -y -z এ যাওয়া, দিস ইজ দ্য অপারেশন অফ ইনভার্সন। যদি ইনভার্সন করি তাহলে একটা জিনিস দেখা যাক যে এই জায়গাটা আর তার ঠিক ইনভার্টেড পয়েন্টটা হচ্ছে এইটা, এই দুটো জায়গাতে কিন্তু আমাদের ওয়েভ ফাংশনটা সেম থাকছে, সাইন চেঞ্জ করছে না, অর্থাৎ ওয়েভ ফাংশনটা কিন্তু সিমেট্রিক আপন ইনভার্সন। ওয়েভ ফাংশন ইজ সিমেট্রিক আপন ইনভার্সন। তাহলে আমাদের এই এমোটার মধ্যে একটা ইনভার্সন সেন্টার আছে, এটা ঠিক এই মধ্যখানের জায়গাটা, অ্যান্ড ইট ইজ সিমেট্রিক অন ইনভার্সন। যদি সিমেট্রিক হয় তাহলে আমাদের যে স্ট্যান্ডার্ড সিম্বল আমরা গেরা। আর একটা জিনিস আমরা যেটা ভাবতে পারি এই হচ্ছে এমোটাকে নিয়ে, আরো যদি আমরা অন্য কোনো লেবেল দিতে চাই আদার দেন জেরাডে, সেটা হচ্ছে কনসিডার দিস অ্যাক্সিস উইচ জয়েন্টস দ্য টু নিউক্লিয়াই। এই অ্যাক্সিসটা অর্থাৎ ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, এর অ্যারাউন্ডে আমরা যদি এই মলিকুলার অরবিটালটাকে রোটেট করি, ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে, রোটেট করলে ইট উইল হ্যাভ দ্য সিমিলার অ্যাপিয়ারেন্স অন রোটেশন। আমরা যাই রোটেট করাই না কেন, ইট উইল অলওয়েজ হ্যাভ দ্য সিমিলার অ্যাপিয়ারেন্স। অর্থাৎ সিমেট্রিক পয়েন্ট অফ ভিউ থেকে দিস মলিকুলার অরবিটাল হ্যাজ আ সিলিন্ড্রিক্যাল about the internuclear axis. Now anything which is cylindrical symmetry is a sigma type orbital. তাহলে এই এমোটাকে আমরা বলতে পারি দিস ইজ আ সিগমা টাইপ অরবিটাল, ইট ইজ গেরাডে, আর ওয়ানটা আমরা রাখছি কারণ এই অরবিটালটা পাওয়া গেছে হচ্ছে বাই কম্বাইনিং টু 1s অরবিটাল, সেই জন্য আমরা এখানে 1 রাখছি। এবার একইভাবে আমরা যদি এক্সাইটেড স্টেটের এমোটাতে চলে যাই, ভেরি সিম্পল, আমরা এই প্লটটা থেকেই বুঝতে পারছি ইনভার্সন সেন্টার যদি আমরা ইনভার্ট করি, plus becomes minus, the wave function changes its sign, so it is Geraday. Again, internuclear axis এর around আমরা যদি রোটেট করি তাহলে কিন্তু সিলিন্ড্রিক্যাল সিমেট্রি থাকছে, অর্থাৎ এটাও হচ্ছে সিগমা, এবং আমরা আরেকটা জিনিস ভাবতে পারি, সেটা হচ্ছে যে
এই যে ইলেকট্রন, এই যে ওয়েভ ফাংশনের একটা সিগনিফিকেন্ট ইন বিটুইন দ্য টু নিউক্লাই, এটাই তো ইম্পর্টেন্ট ফর বন্ডিং। অর্থাৎ দের ইজ আ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ইলেকট্রন ডেন্সিটি ইন বিটুইন দ্য টু নিউক্লিয়াই, আর এখানে আমার নেই। অর্থাৎ this MO will lead to what is called a bonding situation, and this MO will lead to an anti-bonding situation. সেই আমাদের সেই কনভেনশনাল চিহ্নের জন্য আমরা এই অ্যান্টি বন্ডিংটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা স্টার ইউজ করছি। তাহলে হাইড্রোজেন মলিকিউল আয়নের যে দুটো অরবিটাল পেলাম, এই অরবিটাল গুলো হচ্ছে সিগমা টাইপ। The ground orbital is Faraday, the excited orbital is Faraday, and only because there is a pileup of electron density in between the two nuclei for the bonding case, and there is a node for the antibonding case. আচ্ছা, এখানে আমরা আরো কিছু অ্যাটমিক অরবিটাল কম্বাইন করে পাই করতে, সেটা আমরা বলেছি, সেটা আমি এখন রাখছি না, কারণ আমরা তো এটা যদি আমরা এক্সটেন্ড করি পরে থার্ড লেকচারে টু হচ্ছে আদার ডায়াটমিক্স, হোমোনিউক্লিয়ার এবং হেটেরোনিউক্লিয়ার, তখন আমরা করব। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ওয়ান ইলেকট্রন প্রবলেমটা সলভ হয়ে গেল, H2+, অর্থাৎ আমরা ওয়ান ইলেকট্রনিক ওয়েভ ফাংশন গুলো পেয়ে গেছি। তাহলে এমো থিওরিতে ওয়ান ইলেকট্রন ফাংশন, হ্যাঁ বলো। একটু ব্রেক নে, একটা কোশ্চেন এসেছে, ব্রেকও পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বল। কোশ্চেনটা চ্যাটে আছে, আমি পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে যে সাই স্কয়ার পিক্স হায়ার হবে না দেন সাই স্কয়ারের যে পিকটা, এই ছবিটা সাই আর সাই স্কয়ারের পাশাপাশি দুটো যে ওয়েভ ফাংশন, স্কয়ার অফ ওয়েভ ফাংশন, তো এখানে হ্যাঁ ওটা জিজ্ঞেস করছো যে সাইয়ের থেকে সাই স্কয়ারটা বড় হবে কিনা, মানে এখানে স্কেল অনুযায়ী ছোট হবে। এটা না, আমার যেটা মনে হয় এখানে ব্যাপারটা হচ্ছে আমরা যদি নরমালাইজ ফাংশনটা নিই না, যেমন একটা হতে পারে নরমালাইজ ফাংশন, সাপোজ আমি একটা বলছি যে সাইয়ের এক জায়গায় ভ্যালুটা হচ্ছে 0.9, তাহলে সাই স্কয়ারের ভ্যালুটা 0.81, তাহলে নাম্বার গুলো যদি অ্যামপ্লিটিউড গুলো যদি একের থেকে কম হয় তাহলে কিন্তু স্কয়ার করলে কমে যাবে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, এটা হ্যাঁ তাই উত্তর। আমার এই ভ্যালুস গুলো কি, আর যেটা হচ্ছে নরমালাইজ হলে আমাদের তাই হবে, কারণ আমাদের তো নরমালাইজ করতে গেলে তো ওভার পুরো ইন্টিগ্রেট করলে আবার অল স্পেস 1 পাবো, সেই জন্যই এটা বোধহয় কমে গেছে, এটাই কারণ আমার মনে হয়। আচ্ছা স্যার, একটা জিনিস, সেটা হচ্ছে ওই ভেতরের যে ইউটা, মানে পিকের ভেতরের যে ইউটা, ওইটা সাই স্কয়ারের ডিপ হবে সাই এর থেকে, মানে দুটো যে পিক আছে সাই আর সাই স্কয়ারের যদি কম্পেয়ার করি, তো সাই স্কয়ারের ইউটা ডিপ হবে দেন সাই স্কয়ারের ইউটা বলতে তুমি কোনটা বল? এইটা, হ্যাঁ 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 হ্যাঁ, ওই জায়গাটা একটু ডিপ হবে দেন সাই। না না, ওটা দেখো, ওটা হচ্ছে সিম্পল। ব্যাপারটা হচ্ছে না, ভ্যালুস গুলো দেখতে হবে। একটা ব্যাপার হচ্ছে যে ধরো সিম্পল এইভাবে নাও, যদি একের থেকে কম হয় একটা পয়েন্টে সাইড ভ্যালু, ধরো 0.9, তাহলে স্কয়ার করলে 0.81 হয়ে যাবে, 0.7 হলে 0.49 হয়ে যাবে। হ্যাঁ, মানে পিকটা কমে যাচ্ছে, পিক হাইট কমে যাচ্ছে। হ্যাঁ, মানে পয়েন্টটা হচ্ছে কোনো একটা পয়েন্টে যদি অ্যামপ্লিটিউডটা যদি একের থেকে কম হয় তাহলে তা স্কয়ার করলে তো আরো কমে যাবে, তাই না? এটা তোমার ডিপেন্ড করছে, হ্যাঁ ডিপেন্ড করছে, তবে এটা তো নরমালাইজ ফাংশন আমরা সেই জন্য এটা এইভাবে দেখানো হয়েছে। ইজ ইট ওকে? ওকে ওকে ওকে, আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমরা এবারে আমাদের আসল কাজটা চলে যাই, হাইড্রোজেন মলিকিউল এক্সটেনশনতে চলে যাই। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি হবে? H2+ পেয়ে গেছি, তাহলে আমরা ফার্স্ট ইলেকট্রনটাকে একটা, তাহলে একদম স্টেবল স্টেটটা কি হবে, যেখানে we have already an MO bonding, সেখানে একটা ইলেকট্রন আছে, তাহলে মোস্ট স্টেবল সিচুয়েশনটা কি হবে? আমরা সেকেন্ড ইলেকট্রনটা এখন হাইড্রোজেন মলিকিউলে যাচ্ছি, সেটাকেও আমরা নিশ্চয়ই বন্ডিং এ রাখবো, এটাই সবথেকে স্টেবল সিচুয়েশন, as long as it does not violate. So the special part of psi MO is the product of the two one electronic MOs. এইগুলো কিন্তু ওয়ান ইলেকট্রনিক MO। তাহলে এবারে ফুল ফর্মটা যদি আমরা দেখি, এইটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা আমি একটু সবাইকে স্ট্রেস দিতে বলবো, এবং ভিভির সাথে কম্প্যারিজনে। তাহলে আমরা যদি করি, সেটা হচ্ছে বেসিক্যালি আমরা দুটো ওয়ান ইলেকট্রন MO প্রোডাক্ট করছি। এইখানটা দেখুন, এটা হচ্ছে ফার্স্ট ইলেকট্রন, সেটা
নিউক্লিয়ার সেন্টার এর ওপরেও আছে, নিউক্লিয়ার সেন্টার বির ওপরেও আছে উইথ আ লিনিয়ার কম্বিনেশন। সেকেন্ড ইলেকট্রন সেও কিন্তু এর ওপর লিনিয়ার কম্বিনেশন। এই দুটো লিনিয়ার কম্বিনেশন আমরা প্রোডাক্ট করছি, এইটা তো দুটো নর্মালাইজেশন ফ্যাক্টরকে গুণ করে। ঠিক আছে, তাহলে এবারে আমরা যদি এই স্পেশিয়াল ওয়েভ ফাংশনের কথা ভাবি, একটু ভেবে দেখুন। স্পেশিয়াল পার্ট, এটা হচ্ছে কমপ্লিটলি স্পেশিয়াল পার্ট। if I basically do a change of electrons, exchange of electrons, তাহলে এটা খুব obvious যে এইটা কিন্তু symmetric, এটা কিন্তু symmetric with respect to change of electrons, exchange of electrons, completely। আমাদের ফার্মিও নেই, টোটাল ওয়েভ ফাংশন তো আমাদেরকে অ্যান্টিসিমেট্রিক হতে হবে, তাহলে আমাদেরকে একটা অন্য কিছু একটা অ্যাডিকুয়েট ফাংশন দিয়ে গুণ করতে হবে, সো দ্যাট আমাদের দ্য টোটাল ওয়েভ ফাংশন বিকামস অ্যান্টিসিমেট্রিক। অবভিয়াসলি আমাদের এখানে স্পিনকে ইনভোক করতে হবে, তাহলে স্পিন obviously electron they can have an up spin and can have a down spin, alpha-টা up spin, বিটাটা ডাউন স্পিন। তাহলে কত রকম স্পিন ফাংশন হতে পারে, সেটা হচ্ছে যে আমাদের এইখানে আমরা বুঝতেই পারছি এই পুরো জিনিসটাকে অ্যান্টিসিমেট্রিক করতে গেলে একটা অ্যান্টিসিমেট্রিক স্পিন ফাংশন দিয়ে গুণ করতে হবে। স্পিন ফাংশনটা কি হতে পারে, α1 β2, এটা একটা চয়েস, বা যেহেতু ইলেকট্রনস আর ইনডিস্টিংগুইশেবল, ইট ক্যান বি β1 or β2, you have a combination, তাহলে α1 β2 minus β1 into α2, so this is a spin function which is antisymmetric. এটা করে দেখুন, if you exchange 1 and 2 you will get a antisymmetric function। তাহলে আমাদের টোটাল ওয়েভ ফাংশনটা হবে ইনক্লুডিং স্পিন, যেটা হচ্ছে এই স্পেশাল পার্টের সঙ্গে আমাদের এই স্পিন পার্টটা আমরা গুণ করছি। অফকোর্স এখানে বলে নেওয়া দরকার, আমরা এখানে আমি এবারে একটু না কনফিগারেশন কথাটা ইউজ করছি। আমরা এই স্পেশাল পার্টে আমরা বেসিক্যালি যে কনফিগারেশনটা জেনারেট করেছি by placing both the electrons in the bonding MO of H2+, দুটোই কিন্তু আছে বন্ডিং MO of H2+। এই কনফিগারেশনটা আমরা কিন্তু বিল্ড করেছি, কারণ এটাই মোস্ট স্টেবল। কিন্তু একটু ভেবে দেখুন, we can have other configurations also, এখানে H2+ এর আমার দুটো MO আছে, এরা হতেই পারে ইলেকট্রনকে অ্যান্টিবন্ডিং এ রাখলাম, দ্যাট উইল গিভ টু ওয়ান কনফিগারেশন। আমি দুটোকেই অ্যান্টিবন্ডিং এ রাখতে পারি, দ্যাট উইল গিভ রাইজ টু অ্যানাদার কনফিগারেশন। তাহলে আমরা এখন কিন্তু অনেক কনফিগারেশন কিন্তু জেনারেট করতে পারি, এবং বেটার থিওরি সেটা যখন থার্ড লেকচার হবে তখন দেখা যাবে উই ক্যান মেক দিস কনফিগারেশনস ইন্টারঅ্যাক্ট অ্যামং দেমসেলভস বাই সার্টেন রুলস, করলে যেটা দাঁড়ায় সেটাকে বলা হয় কনফিগারেশন ইন্টারঅ্যাকশন। আপাতত এখানে যেটা আছে, উই হ্যাভ প্লেসড বোথ দ্য ইলেকট্রনস ইন দ্য বন্ডিং অরবিটাল। ঠিক আছে, তাহলে আমাদের আমরা একটা হাইড্রোজেনের একদম গ্রাউন্ড স্টেটের আমরা ওয়েভ ফাংশনটা পেয়ে গেলাম ফ্রম এমো থিওরি, এবং আমরা স্পিনটা ইনকর্পোরেট করে একটা টোটাল অ্যান্টিসিমেট্রাইজ প্রোডাক্ট পেলাম। এইবার একটু দেখা যাক যে একটা তো আমরা ওয়েভ ফাংশন, এনার্জি ওয়েভ ফাংশন পেলাম, এই ওয়েভ ফাংশন থেকে অবভিয়াসলি আমরা যেটা করতে পারি সেটা ট্রিটমেন্ট and we can find out the energies, সেটা তো একটা সিম্পল টাস্ক। হ্যাঁ, কিন্তু ছবিটা দেখা যাক। দিস ইজ আ exact plot, experimental, বা we can use higher level theories, এখানে আমরা হাইড্রোজেন মলিকিউলের গ্রাউন্ড স্টেটের এনার্জিটাকে প্লট করছি উইথ দি separation between the two nuclear centers. What we get using molecular orbital theory. Molecular orbital theory, আগে পজিটিভ গুলো দেখা যাক। Obviously একটা স্টেবল বন্ড প্রেডিক্ট করছে, with an equilibrium distance, সবই প্রেডিক্ট করছে। কিন্তু what is bad about this curve is that এই যে large R limited, this is not showing signs of saturation, and more importantly this is not showing the correct dissociation limit. এইটা যখন দুটো হাইড্রোজেন, একটা হাইড্রোজেন মলিকিউলকে আমি তাদের মধ্যে সেপারেশন বাড়াচ্ছি, আইডিয়ালি হোমোনিউক্লিয়ার ডায়াটমিক স্পিসিস they should dissociate to two hydrogen atoms which are not interacting. এখানে কিন্তু সেটা হচ্ছে না। So the dissociation limit is not correctly predicted by molecular orbital theory.
এই সমস্যাটা কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরিতে ছিল না। ভ্যালেন্স বন্ড থিওরি predicted correct dissociation limit, though the numbers are equilibrium dissociation energy, সেখানে এরার ছিল বা ইমপ্রুভ হয়তো অন্যভাবে করা যেত। এখন অরবিটাল থিওরিতে এই ডিসোসিয়েশন লিমিটটা কেন কারেক্টলি প্রেডিক্টেড হলো না সেটা একটু দেখা যাক। আচ্ছা, আপনারা একটুখানি এই স্পেশিয়াল ওয়েভ ফাংশনটার উপর একটু দেখুন। এটা দুটো এলসিএর প্রোডাক্ট। একটুখানি মনে মনে এটাকে ভেঙে নিন। আমরা কিন্তু চারটে টার্ম পাবো, ওয়ান এস এ ওয়ান, ওয়ান এস এ টু, ওয়ান এস এ ওয়ান, ওয়ান এস বি টু, ওয়ান এস বি ওয়ান, ওয়ান এস এ টু, আর ওয়ান এস বি ওয়ান, ওয়ান এস বি টু। আচ্ছা, এটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই বি ওয়ান এ টু আর হচ্ছে এ ওয়ান বি টু, এই দুটো টার্ম কিন্তু ভ্যালেন্স, একটু মনে মনে রিকল করুন, এ ওয়ান বি টু আর বি ওয়ান এ টু এই দুটো টার্মই কিন্তু ভ্যালেন্স বন্ড ওয়েভ ফাংশনে ছিল। তাছাড়া আমরা এখানে দুটো অ্যাডিশনাল টার্ম পেলাম, এ ওয়ান এ টু আর বি ওয়ান বি টু। এই টার্মগুলোর মধ্যে তফাৎটা কোথায় পিক্টোরিয়ালি? এ ওয়ান বি টু এই টার্মটাকে আমরা অবভিয়াসলি আমাদের কনভেনশনাল কেমিক্যাল ল্যাঙ্গুয়েজে আমরা এটাকে কোভ্যালেন্ট টার্মই বলবো। একটা ইলেকট্রন অ্যাসোসিয়েটেড উইথ নিউক্লিয়ার সেন্টার এ আর একটা ইলেকট্রন অ্যাসোসিয়েটেড উইথ নিউক্লিয়ার সেন্টার বি, সেকেন্ড ইলেকট্রন। কিন্তু এ ওয়ান এ টু, ওয়ান এস এ ওয়ান, ওয়ান এস এ টু, এখানে কি দাঁড়াচ্ছে? বোথ দ্য ইলেকট্রনস আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য নিউক্লিয়ার সেন্টার এ। নিউক্লিয়ার সেন্টার বি এর ওপর কোনো ইলেকট্রন নেই। এটা কিন্তু একটা আয়নিক টার্ম, সো দ্য স্ট্রাকচার ইজ সামথিং লাইক H মাইনাস H প্লাস, অর্থাৎ দের ইজ আ চার্জ সেপারেশন। হিসেবে ভাবতে পারি দুটো ইলেকট্রন, বিটা হচ্ছে H প্লাস। আবার বি ওয়ান বি টু এটা কেমন হবে? এটা হচ্ছে বি এর ওপর একটা মাইনাস, অর্থাৎ উই ক্যান থিঙ্ক দিস স্ট্রাকচার অ্যাজ H প্লাস H মাইনাস। তাহলে এই এমও ফাংশনের মধ্যে উই হ্যাভ বোথ কোভ্যালেন্ট অ্যারেঞ্জমেন্টস এন্ড অলসো আয়নিক অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, এই আয়নিক অ্যারেঞ্জমেন্টটা আরো যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, এবং এই the covalent structures and the ionic structures both are present within this standard or একদম native form of MO theory with equal contribution. এরকম কোথাও বলা নেই যে ওকে দিস ইজ এ হোমোনিউক্লিয়ার ডায়াটমিক স্পিসিস, সেহেতু কোভ্যালেন্ট টার্মগুলোর কন্ট্রিবিউশন বেশি হবে, আয়নিক টার্মগুলোর কন্ট্রিবিউশন কম হবে। দে আর প্রেজেন্ট ইন অ্যাবসলিউটলি উইথ ইকুয়াল ইম্পর্টেন্স। সেই জন্য যেটা দাঁড়াচ্ছে, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দিস আয়নিক টার্মস with equal importance as the covalent term, this MO function will not predict correct dissociating behavior to two hydrogen atoms. এইটা একটা limitation of the standard molecular orbital theory. In its, আমি আবার বলছি, in its native form there are lots of scope for improvement, যেটা করে ওকে। তাহলে আমরা এগুলো অলরেডি আমরা বলে ফেলেছি, উনগেরাডে গেরাডে, এবং আমরা এখানে প্লটসগুলো দেখিয়ে ফেলেছি। এরপরে যেটা হবে যে আমাদের তো ডায়াটমিক্স এক্সটেন্ড করতে হবে, সেটা আমরা থার্ড লেকচারটা যখন হবে তখন আমরা করব। তার আগে একটুখানি একটু হচ্ছিল, আমি একটুখানি এটা হচ্ছে যে একটা হচ্ছে যে এইখানে যে কথাটা আমি বললাম, এই ভ্যালেন্স বন্ড, দিস ওয়াজ ভ্যালেন্স বন্ড, দিস ওয়াজ এমও, হ্যাঁ, এইগুলো হচ্ছে আয়নিক টার্ম। তাহলে আমরা এইটাকে আমরা ফিবির সাথে এরকম একটা আয়নিক টার্ম হিসেবে প্রেজেন্স আছে এইভাবে দেখতে পারি। দুটো ইলেকট্রনই নিউক্লিয়ার সেন্টার এ এর উপর আর দুটো ইলেকট্রনই নিউক্লিয়ার সেন্টার বি এর উপর। আচ্ছা, একটুখানি স্পিনটা, যে আমরা আবার আসবো থার্ড লেকচারে, এখানে কিছুটা অ্যাপেন্ডিক্সে লেখা আছে। সেটা হচ্ছে যে টু ইলেকট্রন সিস্টেমের জন্য আমরা কিন্তু ফোর পসিবল স্পিন ফাংশনস পেতে পারি।
alpha 1 alpha 2 both are upspin, both are downspin, আর হচ্ছে 1 up 1 down, এখানে alpha 1 beta 2 আর beta 1 alpha 2। হ্যাঁ, এইগুলোকে যেহেতু এগেইন বিকজ অফ ইনডিস্টিংগুইশেবিলিটি আমরা এগুলোর লিনিয়ার কম্বিনেশন করতে পারি, করলে আমাদের যে চারটে কাজ করি সেটা দাঁড়াচ্ছে বোথ অ্যালফা, বোথ আপস্প্রিং, বোথ বিটা, অ্যালফা বিটা, বিটা অ্যালফা এদের প্লাস কম্বিনেশন, আর অ্যালফা বিটা মাইনাস বিটা অ্যালফা মাইনাস কম্বিনেশন। একটু সহজেই দেখা যায় যদি আমরা 1 আর 2 কে ইন্টারচেঞ্জ করি তাহলে এই তিনটে হবে হচ্ছে সিমেট্রিক স্পিন ফাংশন, আর এইটা হবে হচ্ছে আমাদের অ্যান্টি সিমেট্রিক স্পিন ফাংশন। তাহলে আমরা যদি যদি আমরা ভ্যালেন্স বন্ড ওয়েভ ফাংশনের কথাটা ভাবি, আমরা তো এমোটা তো আমরা পড়লাম, যে আমরা তো স্পিন ফাংশনটা ঢুকি দিয়ে দেখলাম। ইফ আই রিকল ফ্রম আওয়ার আর্লিয়ার লেকচার যে এটা ছিল স্পেশালি সিমেট্রিক, তাহলে তার সাথে আমাদের এই ফাংশনটাকে গুণ করতে হবে টু মেক দ্য হোল ওয়েভ ফাংশন অ্যান্টি সিমেট্রিক। একটাই আমি স্পিন ফাংশন পাচ্ছি, আর এক্সাইটেড স্টেটটার স্পেশাল পার্টটা ছিল অ্যান্টি সিমেট্রিক। তাহলে আমার হাতে তিনটে স্পিন ফাংশন আছে যেটা দিয়ে গুণ করে আমি টোটাল ওয়েভ ফাংশনটিকে অ্যান্টি সিমেট্রিক করি। এটা দাঁড়ালো সেটা হচ্ছে এখানে গ্রাউন্ড স্টেটটা হয়ে যাচ্ছিল সিংলেট, আর এক্সাইটেড স্টেটটা হয়ে যাচ্ছিল ট্রিপলেট। ওকে, আর কনফিগারেশন ইন্টারাকশন তো আরেকদিন হলে ভালো করে হবে, তাই আজকে আমি এটা অতটা বলতে চাইছিলাম না, কিন্তু জাস্ট একটু বলে নিই। সেটা হচ্ছে যে আমরা হোয়াট এক্স্যাক্টলি ডু উই মিন বাই কনফিগারেশন। এই যে আমরা যেটা বলছিলাম যে আমরা যখন হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেটের জন্য যখন এমোটা বানালাম 2 ইলেকট্রন, এটা দুটো 1 ইলেকট্রনের প্রোডাক্ট করে, আমরা দুটোকেই আমরা বন্ডিং অরবিটালে রেখেছিলাম, কিন্তু একমাত্র ওটা তো অ্যারেঞ্জমেন্ট হতে পারে তা নয়। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা তো নানা রকম অ্যারেঞ্জমেন্ট করতে পারি। আমরা একটা বন্ডিং এ রাখতে পারি, একটা অ্যান্টি বন্ডিং এ রাখতে পারি, দুটোকেই অ্যান্টি বন্ডিং এ রাখতে পারি। এই সমস্ত যে এগুলোকে আমরা একটা লিনিয়ারলি কম্বাইন করে আমরা একটা ট্রায়াল ফাংশন বানাতে পারি। যেহেতু এখানে কনফিগারেশনস গুলো ইন্টারঅ্যাক্ট করছে এমন দেমসেলস, উই কল দিস আস সিআই আর কনফিগারেশন ইন্টারঅ্যাকশন ওয়েভ ফাংশন। এবং সেটাকে আমরা যদি একটা ট্রিটমেন্ট করি দেখা যায় যে this gives rise to a very good result which is very close to experiment, very close to experiment. Lastly আমি যেটা বলে একটু করতে চাই সেটা হচ্ছে যে সপ্ত থিওরি হলো থিওরিটিক্যাল থেকে যে প্রিয়তোষদার স্লাইডেও আছে, সেটা হচ্ছে যে কোনোভাবে কি এক্সপেরিমেন্টালি কি এটাকে একটা করা যায় যে molecular orbitals do they exist or in some form or the other. On multi-electronic systems জন্য of course they can be there are experimental probes যেমন photo electron spectroscopy, এটা কিন্তু একটা আমাদেরকে বলতে পারে যে আমাদের বিভিন্ন যে এনার্জিতে লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জি অবধি যে বিভিন্ন যে এনার্জি লেভেল আমরা ইলেকট্রন নক অফ করতে পারি, এবং কতটা আমার এনার্জি লাগলো টু নক অফ দ্য ইলেকট্রন ফ্রম দ্য ডিফারেন্ট এমোস, সেইটা থেকে আমরা একটা এরকম প্লট পেতে পারি। সো দিস কাইন্ড অফ প্রুভস যে আমাদের এই এনার্জি লেভেলস গুলো আছে। আচ্ছা, তাহলে আমার মনে হয় প্রিয়তোষদা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বল বল। হ্যালো। শুনছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমার তাহলে